দেখেন এটার সাথে আরও রেলিভেন্ট অনেকগুলো কোয়েশ্চেন আসবে, তিনি কেন গোপন ছিলেন, এটাও একটা প্রশ্ন নাকি সেটাই। দুইটা প্রশ্নের সময় মানে স্বাভাবিক উত্তর হচ্ছে, দেখেন ছাত্র শিবির 2009 সাল থেকে 2009-এর পরবর্তী যে সময় 9 থেকে 14 যে পিরিয়ডে ছাত্র শিবির, সে কিন্তু ছাত্র শিবির সারা দেশে ওপেনে কার্যক্রম করেছে। আপনি দেখেন তার পরবর্তী সময়েও ছাত্র শিবির টোটালি যেখানে সম্ভব ওপেন কার্যক্রম করার চেষ্টা করেছে। এখন প্রশ্ন হলো, কোনো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে 56 দিন রিমান্ডে দেয় আর কেউ কিছু বলে না। কোনো ছাত্র সংগঠনের যখন ছাত্র শিবিরে দেখবেন যে বিভিন্ন শাখার সভাপতি সেক্রেটারিকে গুম করে ফেলে, এখন আমাদের অনেক শাখার সে সময়ের সভাপতি সেক্রেটারি গুম অবস্থা আছে, বিভিন্ন থানা শাখার সভাপতি সেক্রেটারিকে উঠে নিয়ে গিয়ে ক্রস ফায়ার দেয়। আমাদের শত ভাইকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। আমাদের শত দায়িত্বশীলকে বিভিন্ন মিথ্যা মামলা জর্জরিত করে রিমান্ডে নির্যাতন করা হয়েছে। এই যে ফেসিবাদ কায়েমের, আপনি বলবেন যে তোমার বড় ভাইকে গুম করে হত্যা করা হয়েছে আর তুমি কেন পরিচয় দিচ্ছ না, এই কোয়েশনটা ভ্যালিড? নাকি তোমার বড় ভাইকে কেন হত্যা করা হয়েছে এটার বিচার চাই, এই কোয়েশনটা ভ্যালিড? আপনার আমার আগের জেনারেশন পার 5-7 কমিটিকে দিনের পর দিন ক্রস ফায়ার করে হত্যা করা হবে, আর পরের কোনো ছোটো ভাই সে যখন পরিচয় এই হত্যার ভয়ে পেশ করতে পারবে না, তখন তাকে কোয়েশ্চেন করবেন যে আপনারা গোপন ছিলেন কেন। আমার মনে হয় এটা মজলুম একটা সংগঠনের উপর আরও বেশি জুলুম করা, এটার সাথে আমার মনে হয় এই প্রশ্নটা এভাবে আসে না। দ্বিতীয়ত যেটা আপনি দেখছেন যে শুধু শিবির সন্ধ্যায় বিশ্বজিৎকে হত্যা করেছে, সেটা হিন্দু ধর্মের একজন ভাই, তাকেও হত্যা করেছে শুধু শিবির সন্ধ্যায়। এই ধরনের একটা ফেসিবাদ কায়েম হয়ে যাওয়ার পরে তার স্টেক হোল্ডার কিছু বলে না, বরং যে তার লাইফকে বাঁচানোর জন্য হয়তো পরিচয় দিতে পারে, তার ফ্রিকোয়েন্টলি অনেক জেনারেশন নিহত হওয়ার পরে তাকে উল্টা জুলুম করবেন, তাকে কোয়েশ্চেন করবেন। আমার মনে হয় এটা একটা চূড়ান্ত পর্যায়ে মজলুমের উপর আবারও নতুন করে জুলুম করা। আশা করবো এই ধরনের জুলুম কেউ করবেন না। সামলা মামলাকে বাঁচার জন্য সাধারণত সবাই, শুধু আমরা না, মানে সবাই যে কেউ যেভাবে তার প্রোডাক্টিভ স্টেপগুলো নেওয়া যাবে সেভাবে নিয়েছে। বেশি কিছু নতুন কিছু বলার মতো এখানে। এটার সাথে আরও একটা রেলিভেন্ট কোয়েশ্চেন আসছে যে ছাত্রলীগের সাথে শিবির ছিল, এই ধরনের ক্রাইমের সাথে যারা জড়িত তারা হবে। আমি স্পষ্ট অ্যানাউন্স করছি, আবারও অ্যানাউন্স করছি, আমরা অলরেডি বলেছি, সেটা হলো ফেসিবাদ কায়েমে ছাত্রলীগ যে ধরনের ঘৃণ্য কার্যক্রমে জড়িত ছিল তার প্রত্যেকটা বিচার হওয়া দরকার, এবং যত ভিকটিম আছে তারা আইনি প্রক্রিয়া যাবে। আমরা এটা আশা করছি, কোনো ভিকটিম যদি ফেসিবাদী ছাত্রলীগের আচরণের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আইনি সহায়তা চায়, আমরা ছাত্র শিবির তার সর্বোচ্চ সাপোর্ট দেব। কোনো সন্ত্রাসী, কোনো এ ধরনের ফেসিবাদ কার্যক্রমে জড়িত কোনো অপরাধী পার পাবেন, এটা আমরা এটার বিরুদ্ধে স্ট্যান্ড নেব। এটার উত্তর তো একটু আমি দিয়েছি, কোয়েশ্চেনে আছে যারা ছাত্র সংগঠনগুলো আছে, আপনারা যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করবেন, তারা কি সেটা মেনে নিচ্ছে কিনা, অথবা তাদের সাথে আপনাদের কোনো দ্বন্দ্ব হবে কিনা, আমাদের সাথে কি আলোচনা হয়েছে? আমরা আশা করব, আমরা যাতে স্ট্রংলি বিশ্বাস করি ফেসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনে, যেমন এই বৈষম্য ছাত্র আন্দোলনে আমরা যেমন একসাথে কাজ করেছি, সামনে ক্যাম্পাসগুলোতে যে কোনো শিক্ষা আমরা একসাথে কাজ করবো। আচ্ছা, এখানে একসাথে অনেকগুলো কোয়েশ্চেন করছে, একটা কোয়েশ্চেন না। প্রথম কোয়েশ্চেন হইল ছাত্র রাজনীতির ব্যাপারে শিক্ষার্থীরা এখন বিরোধিতা করছে, আপনারা কেন এখন আসছেন, আবার এটার পক্ষে কেন স্ট্যান্ড নিচ্ছেন, এই মুহূর্তে কেন আসছেন? আর এটার সহজ বিষয় হচ্ছে এই যে টোটাল যে চিন্তা গঠন এখন ছাত্রদের মনে আছে, মানসিকতা, যে কিন্তু ফেসিবাদ গত 10-15 বছর ধরে যে একটা নেগেটিভ দাঁড় করিয়েছে, সেটা একটা আউটপুট। বারবার যে একটা নেগেটিভ, যে ছাত্র রাজনীতি মানেই যে নেতা আসলে প্রটোকল দিতে হবে, ছাত্র রাজনীতি মানেই সিট কে পাবে এটা আমি ডিফাইন করে দেবো, ছাত্র রাজনীতি মানেই যে হচ্ছে যে কাউকে টর্চার করা যায়, কেউ বিরোধিতা করতে পারবে না। এই যে ছাত্র রাজনীতির সমীকরণ, এটা কিন্তু আসলে ছাত্র রাজনীতির মূল সমীকরণ না। আপনি যখন বিশ্ববিদ্যালয়গুলোতে এটা ডিফাইন করতে পারবেন, সিট কে পাবে কে পাবে না, এটা ডিফাইন করবে ফল প্রশাসন, এখানে কেউ এনগেজ হতে পারবে না। কোনো শিক্ষার্থীর গায়ে হাত তুলতে পারবে না, হাত তুললেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে। তখন দেখবেন যে এখানে আসলে আরও আমূল সংস্কারের পরে যখন দেখবেন এখানে কেউ কারো সিদ্ধান্তে, কেউ কারো মত চাপাই দেওয়ার অধিকার রাখে না, সুযোগ পায় না, বরং কেউ কারো মত চাপাই দেওয়ার চেষ্টা করলে সে পানিশমেন্ট পায়। সাথে সাথে এখানে এই পরিবর্তিত যে ছাত্র রাজনীতির সুন্দর রূপ, এই রূপটা শিক্ষার্থীরা গ্রহণ করবে আমরা আশ্বাস করি। এদিকে আরেকটা প্রশ্ন আসছিল যে অনেক ছাত্র সংগঠনরা সম্ভবত আগে একমত হয়েছিলেন। রেলিভেন্ট প্রশ্ন হচ্ছে, আপনারা হয়তো একটু করে করবেন, সেটা অ্যান্সার করে দিই, যে পরিবেশ পরিষদ নিয়ে একটা আলাপ আসছে, যে পরিবেশ পরিষদ ছাত্র শিবিরকে নিষিদ্ধ করছিল। দেখেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী, যে অধ্যাদেশ ইউনিভার্সিটি চলে, কাউকে হ্যাঁ বলো অথবা না বলো অথরিটি তিনটা: নাম্বার 1 সিনেট, নাম্বার 2 সিন্ডিকেট, নাম্বার 3 হচ্ছে একাডেমিক কাউন্সিল। এই তিনটার বাহিরে আর কোনো অথরিটি কাউরে হ্যাঁ বা না বলার অথরিটি রাখে না, কারো অ্যাক্সেস দেওয়া বা না দেওয়ার। এই তিনটার বাইরে পরিবেশ পরিষদ, সেখানে কোনো কেউ একমত হইলো কি হইলো না এটার উপর ভিত্তি করে, কারণ আপনি হ্যাঁ বা না বলেন, এটা আসলে মানে এটা ভ্যালিড কোয়েশ্চেন না, বরং ইউনিভার্সিটিকে কোয়েশ্চেন করবে যে আপনাদের অথরিটি থেকে এরকম কোনো ডিসিশন হয়েছে কিনা। দেখবেন এই তিনটা অথরিটি এই ধরনের কোনো সিদ্ধান্ত তো দূরে কোথায়, এই ধরনের আলাদাই কখনো হয়। আর ছাত্র শিবির যেখানে নিয়মতান্ত্রিক রাজনীতির সাথে সম্পৃক্ত এবং নিয়মতান্ত্রিক রাজনীতি করে, সেখানে এই প্রশ্ন কখনো আসবে না। এটা আমি সহজ করে বলি, আপনি রক কাটা লিখে গুগলে সার্চ করবেন, দেখবেন সব প্রায় পাবে ছাত্রলীগের নামে, আপনি এটা সার্চ করবেন। শিবিরের নামে কোনো ডকুমেন্ট, কোনো খুবই স্বাভাবিক। ফেসিবাদ দীর্ঘদিন ধরে যখন একটা রিপিটেডলি এস্টাবলিশ করতে চাইবে, সেখানে আপনি কথা বললে আপনারা ট্যাগ দিয়ে মারা ফেলবে, আপনি এখানে একটা বয়ান এস্টাবলিশ করতে খুবই স্বাভাবিক, কারণ এখানে প্রত্যেকটা উপাদানে এটাকে হেল্প করছে।
কেউ উপাদানটা বিরোধিতা করতে পারে নাই। এই উপাদান যে নেগেটিভ যে এস্টাবলিশ করো না কেন, কেউ হয়তো সমর্থন দেয় নাই, কিন্তু বিরোধিতা কেউ করতে পারে নাই। সমন্বিত সামগ্রিক এফোর্ট দিয়ে একটা ন্যারেটিভ দাঁড় করায়, ন্যারেটিভ এস্টাবলিশ করতে বাধ্য। এখন এটা ন্যারেটিভ রাইট অর রং সিদ্ধান্ত দেবেন আপনারা সাংবাদিকরা যারা আছেন তারা যাচাই করবেন, অ্যানালাইসিস করবেন যেটা সত্য কিনা। ক্যাম্পাসে আপনারা কেমন ছাত্র রাজনীতি চান? এই যে একটু আগে বলেছি, ছাত্র রাজনীতি ফরম্যাটে থাকবে, ইউনিভার্সিটি কোনো ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার অথরিটি থাকবে না, এটা ডিফাইন করবে ইউনিভার্সিটি প্রশাসন। তারপর ছাত্র রাজনীতি একটা পরিবর্তিত করবে, সুন্দর একটা প্রকাশ। খুবই উত্তর এমন কি করেছেন? খুবই সহজ উত্তর হচ্ছে 2009-8 সালের নির্বাচন পরবর্তী যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে, তারা এখানে তাদের ফেসিবাদ কায়েমের কিছু ব্যারিয়ার মনে করেছে। আপনি দেখবেন যে প্রথমে হচ্ছে সেনা হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহের নামে, এটা প্রথম ব্যারিয়ার হচ্ছে সেনাবাহিনী, নির্দেশপ্রেমী সেনাবাহিনী এদের ব্যারিয়ার হতে পারে, এদেরকে প্রথম হত্যা করেছে। আর সেকেন্ড, আমি যেটা বিশ্বাস করি যে সেকেন্ড ফেসিবাদ কায়েমের সবচাইতে শক্তিশালী বাধা মনে করেছে ছাত্র শিবিরকে। এই জন্য প্রথম থেকে ছাত্র শিবিরের উপর অ্যাটাক করেছে। দেশব্যাপী এমন কোনো লেয়ার নাই যে লেয়ারে ছাত্র শিবিরের অ্যাটাক হয় নাই। আপনি দেখবেন যে খুবই তৃণমূল পর্যায়ে আমি অসংখ্য ভাইকে দেখেছি যে সে নামাজ পড়ছে, ওখান থেকে ধরে নিয়ে গিয়ে বলছে যে অস্ত্রসহ গ্রেপ্তার গিয়ে হচ্ছে মানে একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে বিনা অভিযোগে বিনা অপরাধে 56 দিন টানা রিমান্ডে রেখেছে, কেউ কিছু করতে পারে নাই। আপনারা হলগুলোতে গেলেই দেখবেন যে আমাদের ব্যাপারে আমরা সহযোগিতা দুজনেই পরিচিত হওয়ার পরে অলমোস্ট পজিটিভ, পুরোপুরি পজিটিভ, কারণ আমরা এদের সাথে ছিলাম। এমন না, অনেকেই ফেসিবাদ দুইটা জিনিস কায়েম করছে, আমি আপনাদেরকে ক্লিয়ার করি। একটা হচ্ছে শিবিরের ব্যাপারে একটা ভীতি তৈরি করছে, একটা শিবিরকে প্রথম যেটা করেছে শিবিরের সকল অফিস, কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত, উপশাখা অফিস পর্যন্ত সকল অফিস সিলগালা করে লক করে দিয়ে শিবিরটা কাজ করতে দেয় নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জনগণকে ডিটাচ করার পরে নাম্বার 2 হচ্ছে শিবিরের ব্যাপারে একটা শিবির ভীতি তৈরি করেছে, শিবির ফোবিয়া তৈরি করার চেষ্টা করেছে। আমাদের অ্যানাউন্সমেন্টের পরে, আমাদের পরিচয় আসার পরে শিক্ষার্থীরা বরাবরের মতো এই পুরো বয়ান একেবারে ভেঙে গেছে, কারণ আমি তো তাদের সাথেই ছিলাম, আমি তাদের সাথেই হলে ছিলাম। আমার ব্যক্তিত্ব, আমার আচরণ দীর্ঘ 5 বছর কোটে কোটে যারা অ্যানালাইসিস করার সুযোগ পেয়েছে, তারা নতুন করে কিছু ভাববার সুযোগ নেই, তারাই ফিডব্যাক দিচ্ছে অনলাইনে। আমরা যারা বড় একটা জেনারেশন শিবিরকে ভালোভাবে চিনি না, তাদেরকে ভালোভাবে চেনাতে আপনারা কি করবেন, কি উদ্যোগ নেবেন? অলরেডি যে আমাদের আত্মপ্রকাশটাই আমাদের ব্যাপারে যে প্রকাশিত হওয়াটাই একটা বড় উদ্যোগ। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যদি সার্ভে করেন অলমোস্ট 90%, আমি বলি, আমি 100% বলবো, 90% আপনি পজিটিভ ফিডব্যাক পাবেন যে আমাদের ব্যাপারে, আমাদের ব্যক্তিত্বের ব্যাপারে, সাংগঠনিক ব্যক্তিদের ব্যাপারে যে এতদিন যে বয়ান ছিল এটা মিথ্যা হিসেবেই সবাই রিসিভ করেছেন। এতদিনের ফেসিবাদের প্রতিষ্ঠিত বয়ান এটা একটা মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা টার্গেটেড ভুল ব্যাখ্যার একটা বয়ান হিসেবে আমরা অ্যানাউন্স করবো ইনশাআল্লাহ। আমরা পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই অ্যানাউন্স করবো, আপাতত তার আগে বলছি না, আমাদেরকে একটু সময় দেন। কমিটি গঠনের প্রক্রিয়া, এটা খুব দারুণ কোশ্চেন করেছেন। এখানে খুবই ক্লিয়ার করি, দেখেন অন্যান্য ছাত্র সংগঠনগুলির ক্ষেত্রে ছাত্রলীগ কিংবা ছাত্রদলের ক্ষেত্রে কমিটিতে কে হবে, কমিটিতে কে আসবে, এই অ্যানাউন্সমেন্টের তাদের একটা অর্গানাইজেশন দাঁড়িয়ে বলেন যে অমুক জায়গায় সভাপতি হবে, অমুক সেক্রেটারি হবে, ঘোষণা দেয়। ছাত্র শিবিরের কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করা অথরিটি ছাত্র শিবিরের নিজের, ছাত্র শিবিরের অধীনস্থ যে ম্যান পাওয়াররা থাকে, যে জনশক্তিরা থাকে, তারাই ডিসাইড করে তাদের সভাপতি কে হবে, তারাই মতামত দেয়, ব্যক্তিত্ব বিবেচনায়, তাদের ক্যাপাসিটি বিবেচনায় তারাই মতামত দিয়ে ডিফাইন করে যে আমাদের অমুককে আমরা সভাপতি হিসেবে চাই। এখানে আর কোনো আমাদের এটা ছাত্র শিবির একটা মানে স্বাধীন সংগঠন, তার নিজস্ব একটা গঠনতন্ত্র এবং নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক আছে, এটা ওপেন, আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন, সেই অনুযায়ী কাজ করে। এখানে আর কারো কোনো অথরিটি নাই, কেউ এখানে বলতে পারে না কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করা। কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ পুরোটাই ক্যাপাসিটি তার অধীনস্থ ম্যান পাওয়ার তার দায়িত্বশীলকে বা নেতাকে যেভাবে দেখেছে সেটা অ্যানালাইসিস করে তাদের মতামতের ভিত্তিতে তার দায়িত্বশীল নির্ধারণ করে। না, রাজনীতির ব্যাপার না, এটা হচ্ছে ইউনিভার্সিটির যে কোনো ব্যাপারে ইয়েস অর নো বলার ব্যাপারে। তিনটা ওনার প্রশ্নটা হচ্ছে যদি অন্য দলগুলো মিলে সিদ্ধান্ত নেয়, আমি আবারও ক্লিয়ার করছি, আইন কখনো কোনো ব্যক্তি বা কোনো গ্রুপ অফ স্টুডেন্ট কাউকে মানে ফ্লোর দেওয়া, কাউকে অ্যাক্সেস বন্ধ করার অথরিটি রাখে না। এটা অথরিটি একমাত্র প্রশাসনেরই, এটার আইনি অধিকারপ্রাপ্ত ব্যক্তিবর্গরাই। আর এর বাইরে যেগুলো আইনি প্রচেষ্টা, এগুলো এই যে মব জাস্টিসকে যখন আপনারা বিরোধিতা করেছেন না, এটার মূল্য এখানে বাকি কেউ এখানে হ্যাঁ না বলা অথরিটি রাখে না, এটা নিঃসন্দেহে তারাও একমত পোষণ করবে। আর দ্বিতীয় হচ্ছে ছাত্রটিকে গ্রহণ করবে কিনা এটা শুধু শিক্ষার্থীরা বলবে, আপনার শিক্ষার্থীরা রেসপন্স চাইতে পারে, শিক্ষার্থীরা ছাত্রটিকে গ্রহণ করবে কি করবে না, নাকি বই করবে, এটা তাদের ব্যাপার, তার সাথে অবাধ এবং চমৎকারভাবে গ্রহণ করছে দুইটাই আন্দোলনে। এটাই তো বলেছি, আন্দোলনটা কোনো দলের ছিল না, আন্দোলনটা সকল মতের, সকল দলের, তার মত, দল, বর্ণ, ধর্ম পরিচয় ভুলে গিয়ে তাদের আন্দোলন। এখানে একক কোনো কারো সাজার
কারো অ্যাক্টিভিজম ছাড়ার সুযোগ নাই। এখানে সবার মধ্যে সবার কমন টার্গেটে সবাই একটা গাড়ি মিলিত হয়েছে। আন্দোলনটা ছিল কোটা আন্দোলনের পরবর্তী অনেকে যখন শহীদ হয়েছে, তারপরে এটা সরাসরি পরবর্তীতে এটার ওই শহীদদের এ রক্তের বদলা নেওয়ার বিচার চেয়ে আন্দোলন। তাও যখন বিচার চাওয়া হয় এক পর্যায়ে এক দফায় আন্দোলন চলে যায় আর কি। কোনো সংগঠনের কথা বলে একেবারে এরকম বলবো না, কখনো সুবোধ সম্পন্ন অনেক যাদের সুযোগ হয়েছে, তারা শিবিরের এই শিবিরের উপর টর্চারের ব্যাপারে বারবার কথা বলার চেষ্টা করেছেন, কথা বলেছেন, অনেকে বলেন নাই। আর এখন যারা বিরোধিতা করছেন, আমার কাছে মনে হয় যে ওনারা ফিল্ড স্টাডি করবেন এবং ওনারা শিক্ষার্থীদের রেসপন্স চেক করে, আসলে স্টাডি চেক করে ভাষা তথ্যের উপরে কোনো কথা বলবেন না, এটা আমি আশা করি আর কি। এবং প্রত্যেক সংগঠনের নেতৃবৃন্দ এই লাস্ট ফেসিভাল বিরোধী আন্দোলন যেভাবে সবার ব্যাপারে সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে মুভমেন্টে এসেছেন, সামনে সুবিধা সামনে আসবে, এটা আমি স্বাভাবিকভাবে আশা করতেই পারি, যেহেতু রিসেন্ট একটা মুভমেন্টে এই এক্সাম্পলটা আমরা পেয়েছি। আপনাদের কাছে সুস্পষ্ট প্রমাণ থাকলে আমাদেরকে দিবেন। আর কারো ভাষা তথ্য এবং অভিযোগের ভিত্তিতে আমার মনে হয় এই ধরনের কোয়েশ্চেন একটা মজলুম সংগঠনকে, যে সংগঠন সবচাইতে বেশি নির্যাতিত, সবচাইতে বেশি নেতাকর্মী হারিয়েছে, সবচাইতে বেশি তার সব কিছু হারাতে হয়েছে, সেই সংগঠনকে কোয়েশ্চেন করা ভ্যালিড না আসলে। এটা আবার একটা জরুরি। আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোয়েশ্চেন করাটা